নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব সৌরভ হোসেনের লেখা গল্প, কিংবা বলতে পারেন এটি একটি উপন্যাস, তালডিহির পাড়ে। বিকেলের পর থেকে ফুদনের হদিশ নেই। তাকে শেষ দেখা গিয়েছে কিসেন মজিদ শেখ যখন তার বলদ জোড়াকে বিলের জলে স্নান করিয়ে বাড়ি যাচ্ছিল তখন। ফুদন তখন ভেজা গায়ে বিল থেকে উঠছিল। মজিদকে বেহায়া দৃষ্টিতে তাকাতে দেখে একবার মুখও ভেঙচেছিল সে। মজিদকে বেহায়া দৃষ্টিতে তাকাতে দেখে একবার মুখও ভেঙচেছিল সে। এমন কোনো দিন নেই যে ফুদন বিলে স্নান করে না। লোকে এত নিষেধ করে, বিলে ভূত আছে, বিলের জলে স্নান করিস নে ফুদন, কবে জলভূতেরা না পাতালে তোকে নামিয়ে দেয়। কারও কথা শোনে না ফুদন। তার এক জেদ, যতদিন হাঁটতে চলতে পারবো ততদিন বিলের জলে স্নান করব, তাতে যা হওয়ার হোক। তখন বেলা আর কত হবে, ওই 2.5 পরণ শেষ করে 3 পরণ পড়ব করছিল। পশ্চিমে সূর্যটা বটগাছটার কোঁকড়ানো ডালটার আড়ালে লুকোচুরি খেলছিল। মগডালের মাথায় তখন ধুধু আকাশ। না ছিল মেঘ, না ছিল কোনো বিমান উড়ে যাওয়ার সাদা দাগ। বটগাছটার নিচে এখন থোক হয়ে আছে নৈঃশব্দ। দিনের আলো ধবধবে হয়ে থাকলেও গা ছমছম ভাব গুড়ি জুড়ে। বটগাছটার গুড়ি থেকেই উঠে গিয়েছে ডিহিটা। ডিহিটার নাম তালডিহি। ডিহির পাশেই ব্যাংদহ বিল। ডিহির পাড়ে করিমন বেওয়ার বাঁকা কোমরের মতো এক সারি তাল গাছ বিলের দিকে ঝুঁকে আছে। করিমান বেওয়ার শরীরে যখন যৌবন ছিল তখন এই ডিহির পাড়ে তালসারি ছিল। ভালোবাসার সেই তাপকে আর পর করে রাখেনি আব্দুল্লাহ। করিমানকে ভালোবাসার সেই তাপকে আর পর করে রাখেনি আব্দুল্লাহ। করিমনকে ঘরের বউ করে নিয়ে গেছিল দ্রুত। তবে বটগাছটা এখনো বেঁচে আছে। সবাই বলে তার কারণ নাকি ওই বাসন ভূতগুলো। তারাই নাকি বটগাছটাকে কেটে ফেলতে দেয়নি। যখনই কেউ বটগাছের গায়ে কুড়ুলের কোপ বসিয়েছে তখনই তার ঘাড়ের ওপর চেপে বসেছে ওরা। ভয়ে আর কেউ বটগাছ কাটার সাহস দেখায়নি। তবে কি ফুদনের নিখোঁজ হওয়ার নেপথ্যেও ওই বাসন ভূত? বেশ কিছুদিন ধরেই নাকি বাসন ভূতের নজর পড়েছিল ফুদনের ওপর। সে কথা শুনে গায়ের লোকে কম কথা বলেনি। ফুদনকে ঠেস মেরে বলেছে যে, তো ওইটুকুন শুটকি মেয়ে, ওকেই পছন্দ করলো ভূতে? না আছে রূপের ছিরি, না আছে মুখের ছিরি, শরীরে রসকসও তো নেই, হাঁটলে মনে হয় একখানা খড়ি হাঁটছে, অথচ গায়ে
কত সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সে লোকে যাই বলুক, ফুদনের যে আলাদা একটা ক্ষমতা আছে তা সবাই জানে না। সেটা প্রথম দেখেছিলেন গেরস্ত হান্নান মণ্ডল আর তার বউ আয়েশা বেগম। যেদিন ভরা শ্রাবণের বর্ষা রাতে ঝমঝম বৃষ্টির মধ্যে ফুদন গেরস্তর বাড়ি এসেছিল হেঁটে, অথচ তার পায়ে কোনো কাদা লাগেনি সেদিন। বিস্ময়ে গেরস্ত হান্নান মণ্ডলের গিন্নি আয়েশা বেগমের চোখ কপালে উঠে গিয়েছিল। ভয়ও পেয়ে গিয়েছিলেন গেরস্ত গিন্নি। মনের মধ্যে পুষে রাখা সন্দেহটা সত্যি মনে হয়েছিল আয়েশা বেগমের। তবে কি ফুদনের মধ্যে সত্যি ভূত ভর করে থাকে? সেই রাতে আয়েশা বেগমের ঘুম হয়নি। চোখের পাতা বুজে এলেই তার মনে হচ্ছিল এই বুঝি ফুদনের মধ্যে ভর করে থাকা ভূতটা তার ঘাড়ে চেপে বসবে। মনে মনে বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া পড়েছিলেন। সাহস করে স্বামী হান্নান মণ্ডলকে বলতেও পারেননি যে এই রাতেই ফুদন এ বাড়ি ছেড়ে চলে যাক। হান্নান আবার ওসব ভূতে টুতে বিশ্বাস করে না। নিজের বাড়ি বলতে যা বোঝায় তা নেই ফুদনের। বাপ হামেশ শেখ মারা গিয়েছেন অনেক কাল আগে। মাথায় বাজ পড়েছিল। ব্যাংডহ বিলে মাছ ধরতে গিয়েছিলেন। আকাশে তখন কালো হয়ে জমেছিল মেঘ। সেদিক খেয়াল করেননি, মাছে মজে গেছিলেন। সে মেঘ থেকে নেমে এসেছিলেন মৃত্যুর দূত। হাসেমের 5 ফুট 2.5 ইঞ্চির বেটে শ্যামা শরীরটাকে পুড়িয়ে তার ভিতর থেকে জানটা ছিনিয়ে নিয়ে চলে গেছিলেন। হাসেম বাপ বলারও সময় পাননি। তখন ফুদন সবে কথা বলতে শিখেছিল। তারপর যখন ফুদন হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, তখন মারণ রোগে ধরল মা আজিমান বেওয়াকে। সে রোগ থেকে আর সেরে উঠলেন না আজিমান। একদিন ভোরের দিকে জীবনের শেষ হাওয়াটুকু টেনে শেষবারের মতো ছেড়ে দিলেন। আর নড়লেন না। মা বাপ মরা মেয়েটি তখন থেকে বড় একা হয়ে পড়ল। এর বাড়ি ওর বাড়ি মুখ ঝামটা খেয়ে শেষে এই হান্নান গেরস্তর বাড়িতেই ঠাঁই নিল। গেরস্ত বাড়িতে কত কাজ, এ কাজে সে কাজে হাত লাগাতে লাগাতে ঝুপ করে বেলা চলে যায় ফুদনের। গেরস্ত গিন্নিও তাকে বড় ভালোবাসেন। তার অনাথ মুখটার দিকে তাকালে নাকি তার বড্ড মায়া হয়। ফুদন মারা যায়নি, ফুদনকে ভূতে নিয়ে গেছে। মারা গেলে কোথাও না কোথাও তার লাশ পড়ে থাকতো। কুকুর শিয়ালের ছোটাছুটি দেখা যেত, কাক ডাকতো। এখন গ্রামে শকুন নেই, তাই থাকলে আকাশে সেসব শকুনের চক্কর মারা দেখা যেত। বেশি দিন গেলে লাশ পচা বিটকেল গন্ধও ভেসে আসতো। সেসব কিছুই ঘটছে না, অথচ ফুদনের কোনো খোঁজ নেই। অতএব এ কাজ ভূতেদের ছাড়া কারো নয়। ফুদন অসুখে মারা গেলে কিংবা
কোনো গাড়িতে দুর্ঘটনা ঘটালে গ্রামের লোকে নিশ্চিন্ত হতো যে ফুদন মারা গেছে। আর 5টা-10টা মানুষ যেভাবে মারা যায় সেভাবে মারা গেছে। কিন্তু ফুদন মারা যায়নি, ফুদনকে ভূতে নিয়েছে। গ্রামের লোকেরা দুশ্চিন্তার এটাই একমাত্র কারণ এবং ভয়েরও কারণ। ফুদনকে তারা কম কটু কথা শোনায়নি, ব্যঙ্গ বিদ্রূপও কম করেনি। এখন যদি ফুদন ভূত হয়ে সেসবের প্রতিশোধ নেয়, তবে হঠাৎ করেই গ্রামের লোকেদের মধ্যে দোয়া মন্ত্র পড়ার হিড়িক বেড়ে গেল। কেউ কেউ ভূত তাড়াবার তাবিজ নিল, কেউ হাতে শিকড় বাঁধল, কেউ দোয়া লেখা কাগজ নিল, কেউ কেউ আবার ভূত থেকে উদ্ধার পাওয়ার মানত করল। জল পোড়া তেল পোড়াও নিল কেউ কেউ। কিন্তু হাবিল সেসবের কিচ্ছু করল না। সে মনে মনে চাইল ফুদন ভূত হয়ে তার কাছে আসুক, তার লাঙলে কোদালে শরীরখানা একবার ছুঁয়ে দেখুক। সুস্থ অবস্থায় তো আর তার হাড় ঝিরঝিরে শরীরখানাকে ছুঁয়ে দেখলো না। এখন ভূত ভর করে থাকা অবস্থায় যদি এক আধবার ছুঁয়ে দেখে। কথাটা ভাবলেই হাবিলের সারা শরীরে একটা খুশি দোলা দিয়ে উঠছে। রাত হলেই হাবিল একা একা রাস্তায় বের হচ্ছে, বাগানে ঘুরঘুর করছে। তার ভয় ডর বলে কিচ্ছু নেই। গ্রামের লোকে হাবিলের এমন উদ্ভট আচরণ দেখে তাজ্জব হয়ে যাচ্ছে। তারা এমনও ভাবছে ফুদন ভূত হয়ে হাবিলের ওপর ভর করলো না তো? তা না হলে অমন খেটনে সুস্থ শক্ত লোকটা কেমন উদাস উদাস হয়ে থাকছে। ফুদন নিখোঁজ হওয়ার পর থেকে হাবিল কেমন উড়ু উড়ু হয়ে গেছে। শরীরের যত্ন আত্তি নেই, চুলের ছিঁড়ি নেই, উস্কো খুস্কো, যেন মাথার উপর এক গোছা ধানের শিকড় বসানো আছে। হাবিলের সে ফেসো ফেসো চুল দেখে কেউ কেউ ঠাট্টা করছে। দেখিস হাবিল, তোর মাথায় আবার নিজের বাসা মনে করে ভুল করে পাখিতে ডিম পেড়ে না দেয়। চোখগুলো কোটরে ঢুকে গেছে, গালখানা শুটকি, এমনিতেই হাবিলের বিত্তি শরীর। লোকে ঠাট্টা করে, জলের জলে হাবিলকে শুইয়ে দিলে ভালোই মাছ ধরা দেবে, একটা খচ্চাও পার হতে পারবে না। এসব কানাঘুষা তো রাতে চলছে। সে রাতে বিলপাড়ার শামসুদ্দি বিশ্বাসের বাড়ি ফিরতে দেরি হলো। শামসুদ্দি বিশ্বাস ভাঙড়ি কেনা বেচার কাজ করেন। এ গা সে গা ঘুরে ঘুরে শেষে লিচিনপুরের ভাঙড়ির আড়তে ভাঙড়ি বেচে বাড়ি ফেরেন। ফলে বাড়ি ফিরতে তার হদ্দিনই রাত হয়ে যায়। মাহেশপাড়ার তেমাথার মোড়ে যখন রাস্তা অতিক্রম করলেন, তখন আচমকা পিছন থেকে একজন মহিলার কণ্ঠ শুনতে পেলেন। একটুখানি নিয়ে যাবেন? টালডিহি যাব। বহরমপুর থেকে ফিরতে ফিরতে রাইত হয়ে গেল। অনেকক্ষণ ধরি দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি নে। আমিও তো টালডিহি যাব। মেয়েটিকে
পৌঁছে দেওয়া যেতেই পারে, মনে মনে ভাবলেন শামসুদ্দিন। আবার পরক্ষণেই ভাবলেন, একা মেয়ে মানুষকে মোটর সাইকেলে নেওয়া ঝুঁকি হয়ে যাবে না তো? কোথাকার মেয়ে কার বাড়িতে যাবে চিনতেও পারছি না। দিনকাল খারাপ, কি থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই। এত কি ভাবছেন? বিপদে পড়েছি বলেই তো কথাটা বললুম। দিনের বেলা হলে বলতাম না, মেয়েটি বলল। মেয়েটির কণ্ঠ সুমিষ্ট, বলার মধ্যে একটা আরতিও আছে। না না, সেরকম কিছু ভাবছি নে, চাপুন, বললেন শামসুদ্দিন। মেয়েটি মোটর সাইকেলে একদিকে পা করে বসল। শামসুদ্দিন দৃষ্টি লুকিয়ে মেয়েটিকে চেনার চেষ্টা করলেন, কিন্তু চিনতে পারলেন না। কোনো দিন দেখেছেন বলেও মনে হচ্ছে না। মেয়েটির গা থেকে সুগন্ধি ভেসে আসছে। মোটর সাইকেলটা যত এগিয়ে যাচ্ছে ততই সে সুগন্ধির ঘ্রাণ তীব্র হচ্ছে। মনে হচ্ছে মেয়েটি মোটর সাইকেলে বসে সুগন্ধি ছড়াচ্ছে। যদিও এখন রাস্তাঘাটে শিউলি ফুল ফুটে আছে, সে ফুলের সুঘ্রাণও এই রাতের অন্ধকারে ছড়াচ্ছে। তাছাড়া রাস্তার দুই ধারে ফুটে আছে নানা রকমের বুনো ফুল, সেসবেরও সুঘ্রাণ এসে লাগছে নাকে। কিন্তু মেয়েটির শরীর থেকে যে সুঘ্রাণ ভেসে আসছে তা ঠিক কোন ফুলের তা ঠাহর করতে পারছেন না শামসুদ্দিন। জীবনে কম মাঠ ঘাট আর পার পহাড় তো ঘোরেননি। তারপর এই ভাঙড়িওয়ালার কাজ করতে গিয়েও রাস্তাও কম ঘোরেননি। সেসব জায়গায় কত কিসিমের ফুলের সুঘ্রাণ নিয়েছেন নাকে তার ইয়ত্তা নেই। কিন্তু মেয়েটির শরীর থেকে যে সুঘ্রাণ আসছে তা যেন কোনো দিনও পাননি। মেয়েটি কোনো কথা বলছে না, ওনার ঘোমটা টেনে চুপ করে বসে আছে। মোটর সাইকেলের দুই দিকে বাঙ্গির দুই মাথায় দুটো ঝুড়ি ঝুলছে। ঝুড়িগুলো ফাঁকা। বাঙ্গিটাকে পিছনে করে মেয়েটি বসে আছে। মেয়েটির পরনে লাল রঙের চুড়িদার, মাথার চুল খোপা করে বাঁধা। মেয়েটির গায়ের রং ফর্সা, কিছুটা পাকা আমের রং, নাক পাতলা, টানা চোখ, গলায় একটি সোনার চিকন চেন। সোনার চেনটা একবার চোখে পড়েছিল শামসুদ্দিন। মেয়েটিকে যতটা না ভয় লেগেছিল তার চেয়ে বেশি ভয় লেগেছিল মেয়েটির গলার ওই সোনার চেনটাকে। এত রাতে একা মেয়ের গলায় সোনার চেন, ছিনতাই হয়ে যেতে পারে। কিন্তু ও বিষয়ে কোনো কথা বলেননি শামসুদ্দিন। চেনটাকে না দেখার ভান করে বলেছিলেন, গা হাত পা ভালো করে ঢেকে ঢুকে বসুন। মেয়েটি সেভাবেই মোটর সাইকেলে বসেছিল। মেয়েটি গাড়িতে বসতেই শামসুদ্দিন মনে হলো 1 কুইন্টাল বোঝা চাপলো। এত বোঝা বওয়া যার অভ্যাস, তার একজন সাধারণ দুবলা পাতলা মেয়েকে এত ভারী মনে হচ্ছে কেন? দাড়িপাল্লায় মাপলে তো মেয়েটির ওজন 1 মণের বেশি হবে না, কিন্তু মোটর সাইকেলে মনে হচ্ছে 2.5 মণ 3 মণ।
ব্যাপারটা কেমন বিস্ময়কর মনে হলো শামসুদ্দিন। তার মন বলল, পিছন ফিরে একবার তাকিয়ে দেখি। একজন বসে আছে না দুজন বসে আছে, কিন্তু শামসুদ্দিন পিছন ফিরে তাকালেন না। মোটর সাইকেলের অতি গতি নেই। মোটর সাইকেলের অত গতি নেই। ঘন্টায় 30-35 কিমি বেগে যাচ্ছে। রাস্তা ফাঁকা হলেও শিয়াল কুকুরের ভয় কখন কোন ঝোপ থেকে ছুটে এসে পড়বে সামনে তার ঠিক নেই। অতএব ধীরে যাওয়াই ভালো। মাম্পি, সরি। সরি। রাস্তা ফাঁকা হয়ে গেলেও শিয়াল কুকুরের ভয় কখন কোন ঝোপ থেকে ছুটে এসে পড়বে সামনে তার ঠিক নেই। অতএব ধীরে যাওয়াই ভালো। আকাশে চাঁদ না থাকায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গাছগুলোকে মনে হচ্ছে ভূত দাঁড়িয়ে আছে। উত্তরে হিম হাওয়াও বইছে ঝিরঝির করে। পাড়পগরে শীত কামড়ে আছে। তবে আজ অতটা কুয়াশা নেই। ফিনফিন করে মরা নদীটার পাড়ে ঝুলছে। দূরের দিঘি থেকে ভেসে আসছে শিয়ালের হুক্কা হুয়া। শামসুদ্দিন শরীরে কাঁপুনি ধরিয়ে আচমকা তার মাথার উপর দিয়ে কি যেন একটা পাখা ঝাপটে বটগাছটার দিকে উড়ে চলে গেল। শামসুদ্দিন কাঁপুনির সঙ্গে সঙ্গে মোটর সাইকেলটাও কেঁপে উঠল। তবুও মেয়েটি কোনো কথা বলল না। শামসুদ্দিন ভাবছেন, তার সঙ্গে সঙ্গে মেয়েটিও কি ভয় পেল? কিন্তু সেসবের কোনো ইঙ্গিত পাওয়া গেল না। আজ রাস্তায় কোনো মানুষও দেখা যাচ্ছে না। এমনকি ফরেজুল্লাহ আগলদারকেও মাঠে হাঁক দিতে শোনা যাচ্ছে না। অথচ মাঠে এখন আমন ধান পেকে আছে। তারার আলোয় সোনালি রংসে পাকা ধান চকচক করছে। মনে হচ্ছে ধান গাছগুলোর কানে সোনার দুল ঝুলছে। আর উত্তরে ঝিরঝিরিয়ে হাওয়া সে পাকা ধানের শীষে লাগলে ঝনঝন শব্দ হচ্ছে, যেন ধানের দেবী নূপুর পায়ে মাঠে হেঁটে বেড়াচ্ছেন। এখন কার্তিকের শেষ। জারের ছোঁয়া পেয়ে ডাগর ধানে সোনা রং ধরেছে। রাস্তার দুদিকে ধান ক্ষেত। মাঝে মাঝে আখের ঝাড়। ধানি জমিগুলো পূবে শুরু নদীটার দিকে নেমেছে। নদীর দক্ষিণ মাথাতে ব্যাংডাহ বিল। নদীতে জল নেই। 12 মাসে 2-2.5 মাস জল থাকে, আর 1.5-2 মাস কাদা থাকে, আর বাকি মাসগুলো শুকনো খটখটে। গায়ের লোকে বলে মরা নদী।
কোন অতীতে এ নদীর সঙ্গে ভৈরবের মিল ছিল? তখন নদীতে সমুচ্ছর জল থাকতো, সে জলে 12 মাস মাছ থাকতো। সে মাছ যেমন গ্রামের লোকে খেত, তেমনই খেত বট গাছের ভূতগুলো। মাছ নাকি ভূতেদের প্রিয়। কতদিন মাছের হাড়ি থেকে মাছ হাওয়া হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। এই শুটকি চামটি নদীর ওপরেই বাঁশের তৈরি মাচা। এই মাচার ওপর দিয়েই গ্রামের লোকে আসা যাওয়া করে। বিলটার অবস্থা সমুচ্ছর জল থেকে। বিলটায় অবশ্য সমুচ্ছর জল থাকে। চৈত্র বৈশাখ মাসে জল কমে হাঁটুতে নেমে গেলেও একেবারে শুকিয়ে যায় না। গ্রামের লোকে বলে বিলে সমুচ্ছর জল থাকার পিছনেও ভূতেদের কারসাজি আছে। ভূতেরাই নাকি জল শুকোতে দেয় না। গ্রামের লোকেদের বিশ্বাস ভূতেরা এই ব্যাংডহ বিলের জলে স্নান করে। বিলের এই জল দিয়েই তারা বাড়ির উৎসব পার্বণ সারে। কিছুটা যেতেই শামসুদ্দিন মনে হলো তার ঘাড়ের উপর গরম শ্বাস ফেলছে কেউ। শ্বাস ফেলার ঘুৎঘুৎ শব্দ আসছে না অবশ্য, কিন্তু গরম শ্বাস যে পড়ছে তা ঠাহর করা যাচ্ছে। বু করে ঘাড় ঘোরালেন শামসুদ্দিন। না, সেরকম অবিশ্বাস্য কিছুই দেখতে পেলেন না। মেয়েটি আপন খেয়ালে বসে আছে। আবারও সামনের দিকে মুখ করলেন শামসুদ্দিন। আবারও অনুভব করলেন ঘাড়ের ওপর সেই গরম ভাব। শিরদাঁড়া দিয়ে একটা হিম স্রোত নেমে গেল তার। আর থাকতে পারলেন না শামসুদ্দিন। ঠিক করলেন মেয়েটির সঙ্গে কথা বলি। কথা বললে যদি ভয়টা একটু হলেও কাটে। মেয়েটিকে জিজ্ঞেস করলেন কার বাড়ি যাবেন। ফুদনের বাড়ি? মেয়েটি বলল ফুদনের বাড়ি। ফুদনদের তো কোনো বাড়ি নেই। একখানা বাড়ি অবশ্য ছিল, কিন্তু সে বাড়ি তো কবেই বানের জলে ভেসে গেছে। তাছাড়া ফুদন তো সেখানে থাকতোও না। সে কবে থেকেই হান্নান গেরস্তর বাড়িতে থাকতো। শামসুদ্দিন মনে মনে বললেন। তিনি আরো ভাবলেন হয়তো ফুদনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে মেয়েটি টালদিহি যাচ্ছে। আপনার বাড়ি কোন গায়ে? শামসুদ্দিন জিজ্ঞেস করলেন। মেয়েটি বলল শিবগঞ্জ। আজকে আমি এখানেই শেষ করছি। এই গল্পের দ্বিতীয় পর্ব আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। প্রথমেই বললাম এটা অ্যাকচুয়ালি গল্প না, এটা একটি উপন্যাস, তাই বিস্তারিতভাবে লেখা হয়েছে এখানে। তবে পর্ব অনুসারে যদি আপনারা এটা শোনেন সত্যি ভালো লাগবে। যদি আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।